সালাম আলাইকুম। আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় দর্শক শ্রোতাদেরকে। এই ভিডিওতে হিংস্র দানবের সামনে এক অকুতোভয় মানব সন্তান শুধু অধীর অপেক্ষা দেখার জয় পরাজয়। আশা করি বুঝতেই পারছেন কে নিয়ে কথা বলবো। টুকটাক কথা বলি, বিশেষজ্ঞ তো না, বলতে পারেন মফিজ। অকপটে স্বীকার করতে কোনো সমস্যা না, আপনারা স্বীকার করবেন। স্বীকার করলে মানুষ ছোট হয়ে যায় না, খাটো হয়ে যায় না, বরং সব জানতা ভাব দেখানোটাই খারাপ। বহু পোলাপান আছে, আমরা জীবনে দেখছি, ফেস করছি। একটা ওই যে বলে না, মোয়া মারলেও একটা শব্দ বের হবে না, কিন্তু ভাবখানা এমন যেন দুনিয়ার সবকিছু জানে। এনিওয়ে, আমি 4-5টা আন্তর্জাতিক মানের নিউজ মিডিয়ার বা ইউটিউবারদের ভিডিওর হেডলাইনের সামান্য কিঞ্চিত বলতেছি। Oil price rises. Al Jazeera. Iran shuts Strait of Hormuz. France 24. US military base in Bahrain under very heavy air attack. এটা হলো টাইমস অফ ইন্ডিয়া। Americans war in Iran a grand delusion. DW, এটা জার্মানির একটা ইউটিউব চ্যানেল, ভিডিও চ্যানেল, নিউজ, DW নিউজ। ডেলিউশন মানে হলো মতিভ্রম, যা দেখেছিলাম আসলে সেটা ভুল, মরিচিকার মতন। একদিনেই তো আয়াতুল্লাহ খমেনির সাইজ করলে সব ঠান্ডা ইরান। ডেলিউশন, অলিক কল্পনা, অলিক চিন্তা, এরকম হয়। দেখে একটা, কিন্তু আসলে দেখতেছে ভিন্নটা, চিন্তা করতেছে। আপনাদের জীবনে হয়েছে কিনা জানি না, অনেক সময় রাতের বেলা হয়, আমার অবশ্য ওরকম কখনো হয় নাই। মানুষের ভিতরে একটা ভীতি কাজ করে, যার জন্য যেটা ভাবে সেটাই দেখে। যে শয়তান পানি পড়তেছে সুপারি গাছের খোলের ভিতরে, বৃষ্টির পানি জমে আছে, এটা পড়ছে, মনে করতেছে দানব বা কিছু একটা। একা হাঁটতেছেন, ঘুটঘুটে অন্ধকার, বন জঙ্গল চারিদিকে। সো এটা হয় স্বাভাবিক। আমার যেদিন পেট খারাপ করে সেদিন একটা ডাল হোস্টেলে, টিনের ঘর হোস্টেল, ওই মরা ডাল, আম গাছের বেশ মোটা সোটা ডাল মরে যায়, অনেক সময় ন্যাচারালি মরে যায়। তো প্রচন্ড বৃষ্টি হয়েছে, ওইটা পানি যে সোক করছে সেটার ওয়েট বেড়ে গেছে, ওইটা একদম ভেঙে পড়ছে চালের উপরে। তো আমার সেই রাত থেকেই আমার পেটটা খারাপ করে। অ্যাকচুয়ালি আমি জানি না ওর সাথে এটা কি সম্পর্ক ছিল। টয়লেটও ছিল বেশ দূরে, গ্রামে তো, চাখারে। যাই হোক, তো এটা একটা আমার জন্য একটা ভীতিকর অবস্থা ছিল। এরকম হতেই পারে মানুষের জীবনে, অহরহ হয়। আরো একটা কথা বলি, আরেকবার আমি বেশ ভোর রাত্রে, আমি তো আসলে বাইরেই লেখাপড়া করতাম, বাড়ি থেকে অনেক দূরে কুমিল্লাতে। তো লঞ্চে আসা যাওয়া করতে হতো শীতের দিনে। ওই লঞ্চগুলো একেবারে ভোর রাত্রে আমাদের ইন্দারহাটে পৌঁছাতো, এই চাঁদপুর থেকে, ঢাকা থেকে যেত, যেগুলো ছোট ছোট তখন লঞ্চ ছিল, টেডি লঞ্চ, কাঠের বডি লঞ্চ ছিল। এটা আপনারা এখন এটা কল্পনাও করতে পারবেন না। ইউ ক্যানট ইভেন ইমাজিন যে ওই লঞ্চগুলোর কি অবস্থা ছিল। ওতে আপনারা এখন মাগনা দিলেও চড়বেন না, আমি জানি শিওর, বাট আমাদের চড়তে হয়েছে, কারণ উপায় তো ছিল না কিছু। তো যাই হোক, নামাই দিছে বেশ, তখন ধরেন তাড়াতাড়ি চলে গেছে। শীতের দিন, বিপরীতমুখী স্রোত ছিল না। ধরেন 3টা, 3:30 বা 4টার দিকে ইন্দিরহাটে চলে গেছে। আমি একা একা বসে থাকবো না, বাড়ি যাব, নান্দুহারে যাব। তো আমি একটা পর্যায়ে হাঁটতে শুরু করলাম। ধরেন 1 কিলোমিটার যাওয়ার পর মাঝি বাড়ির দরজা একটা জায়গা আছে, সেখানে গিয়ে আমি দেখতেছি অন্ধকারের ভিতরে এই আগুন জ্বলে, তো
কিন্তু আমার মনে হচ্ছে যেন বাঘের চোখ জল করতেছে, কারণ ওই আলো পড়লে মানে বাঘের চোখ জল করে, যে কোনো প্রাণীর চোখ জল করে রাতের বেলা। দেখেন, আমার আজও মনে আছে না, আমার মনে হচ্ছিল যেন একটা বাঘ আমার দিকে তাকায় আছে, মানে দুই জায়গায় দুইটাই দৃষ্টিপ্রহ আমার কথা। যাই হোক, তারপরেও আমাদের এখানে তো বাঘ নাই, এটা তো বাঘের এলাকা না। তারপরে আমি তখন 8-9-এ পড়ি সম্ভবত, এরকম। তো তখন তো একটু সাহস থাকেই, বয়সের একটা ইয়ে থাকে। তো আমি হেঁটে কাছে এসে দেখতেছি যে এখানে আগুন জ্বালায় রাখছে। যাই হোক, শেষ পর্যন্ত আমি ভোরের দিকে বাড়িতে পৌঁছাইছি। তো এই যে বনের বাঘে খায় না মনের বাঘে খায়, এটা মানুষের জীবনে, আপনাদের জীবনে কারণ না ঘটুক আমি এটা কামনা করতেছি, বাট রাতে বেরাতে এদিক সেদিক চলাফেরা করলে এটা হতেই পারে। সো এই ডিলিউশন, আমেরিকা ভাবছে একটা, কিন্তু বাস্তবে এখন হচ্ছে ডিলিউশন। যাই হোক, 5 নম্বর, রিটায়ার্ড মিলিটারি ব্রাস, মানে হাই অফিসিয়াল ব্রাস, react to Trump's big wave in Iran war, মানে কঠোর সমালোচনা করছে আসলে ভদ্রলোক, রিটায়ার্ড জেনারেল এরকম কিছু একটা। যাই হোক, 5টা ভিডিওর হেডলাইন বললাম। দেখেন, যেখানেই হোক, গ্রামে শহরে বা কোনো দেশে, যখন কোনো দানবীয় শক্তি ক্ষমতায় আসে, দানবীয় মদমত্ততায় দেশ শাসন করে, সোজা কথা স্টিম রোলার চালায়, জুলুম নির্যাতনের বন্যা বয়ে দেয়, সুনামি বয়ে দেয়, তাদেরও কিন্তু একদল বসংবদ থাকে, পাঁচাটা গোলাম থাকে। এটা আমরা বাংলাদেশেও তো দেখছি, একটা লোক তো প্রতিবাদ করে নাই, একটা বাহিনীও প্রতিবাদ করে নাই, করলে এটা হতে পারতো না। আমি বলছি, অনেক সময় আপনাদের জীবনে এরকম সিচুয়েশন যদি আসে, যদি আপনি প্রতিবাদ করতে না পারেন, সক্ষমতা না থাকে, কারোর সাথে শেয়ারও করতে পারেন না, আপনি স্বাস্থ্যগত কারণে চাকরিটা ছেড়ে দেন, অথবা অন্য জায়গায় ট্রান্সফার নেন। সোজা কথা, নিজেকে দূরে রাখে। যদি আপনার উপায় নাই, চাকরিও করতে হবে, কিন্তু হয় যায় দেন না, নীরব থাকেন, তা আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ, আমি তো সমর্থন দেই নাই, আমার কোনো উপায় ছিল না, আমার রিজিকের প্রশ্ন ছিল, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা ছিল পরিবারে, সো আমি সাইলেন্ট থেকেছি, আমি সমর্থন দেয় নাই, দেন ইউ উইল হ্যাভ অ্যান এক্সকিউজ। আদারওয়াইজ বাবা, আর যদি আল্লাহ খোদায় বিশ্বাস না করে, দ্যাটস এ টোটালি ডিফারেন্ট থিং। এটা কোনো তাদের জন্য এটা আলোচ্য বিষয় নাই। দেখতেছেন পৃথিবীতে কি হচ্ছে, কোনো নীতি নৈতিকতা, কোনো নর্মস, আমি খুব, আপনারা কেমন ভাবে নেবেন আমি জানি না। সিএনএন, বিবিসি বা বিশেষ করে সিএনএন, বিবিসি বা এনবিসি নিউজ মিডিয়াগুলোতে তো আমি দেখছি, লক্ষ্য করছি আমি, ওই খুব খারাপ কমেন্টস দিলে ওদের নীতি নৈতিকতায় আছে, এইগুলো কিন্তু নীতি নৈতিকতায় পড়ে না। যে একটা দেশ লাখো মানুষ ভিয়েতনামে দশাই দিচ্ছে, আফগানিস্তানে, এগুলো কোনো, এই যে প্যালেস্টাইনে, এগুলোর কোনো নীতি নৈতিকতা, এগুলো কোনো, ওই যে আমাদের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট দৃষ্টি বাংলাদেশও আছে, এগুলো ওনারা চোখে দেখেন না, ওনাদের তখন চোখ বন্ধ হয়ে যায়, মানে ও দেখতে পায় না আর কি ওই মুহূর্তে। কিন্তু ওগুলো কোনো নীতি নৈতিক পড়ে না, কিন্তু তারা আবার ওই কিছু পার্টিকুলার মানুষ বা পার্টিকুলার দেশের ব্যাপারে সব বড় বড় বয়ান দিবে, এগুলো সব এটা রেড লাইন অতিক্রম করছে, সমস্ত সীমা ছাড়াই গেছে। সো তারা পৃথিবীতে একটা জালিম, একটা শয়তান, যেসব ভাষায় বলে আর কি, বিশেষায়িত করে আর কি, সেটা তো আপনারা দেখেন এই কম বেশি আর কি। তো আমি আর কি বলবো, সেটার বলার কিছু নাই। আমি যেটা বলতে আছি, আমি সবসময় বলছি, আমি কয়টা প্লেন আমি দেখলাম, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী, কাতারের পররাষ্ট্রমন্ত্রী, ইউএই পররাষ্ট্রমন্ত্রী সব বয়ান দিচ্ছে আর কি, শুধু ইরানকেই দোষারোপ করতেছে অ্যাকচুয়ালি। আবার ওই যে একটা খবর যে সৌদি আরবে আক্রমণ হয়েছে, সৌদি আরবে আমি তো সচক্ষে দেখি নাই, সৌদিরা এই আক্রমণে প্রেশার দিছে ইরানকে, সেটা তো ওদের নিউজ পেপারেই বের হয়েছে, তা একেবারে উলঙ্গ হয়ে গেছে। আবার এই যে সৌদি আরবে আরামকোতে আক্রমণ হয়েছে, এখন বলতেছে যে ইসরায়েলি আক্রমণটা করে আসলে তাদেরকে উত্তেজিত করছে, তারাও যেন ইরানের বিরুদ্ধে হামলা চালায়। আমার যেটা সাইকোলজি বলতেছে,
মানে একদিক দিয়ে আমেরিকাকে পরিচিত করছে, এখানে পরিচিত করছে সৌদি আরব তো একটা শক্তিশালী দেশ। আকাশ থেকে ওটা তো খণ্ডিত অংশ বা ধ্বংসাবশেষ না দেখা পর্যন্ত ওই ড্রোনের বা ওই মিসাইলের এটা বাইর করা বহুত, আর বাইর করবে কিনা সেটাও তো একটা বিষয়। কিন্তু এখন চাউর হয়ে গেছে যে এটা ইসরায়েল করছে, এবং করতেই পারে, সঙ্গত একটা যুক্তি আছে যে সৌদি আরবকে পরিচিত করার জন্য, কারণ ও একলা তো পারতেছে না। সৌদি আরবকে পরিবেশিত করতেছে যে তোমার আরামকো, যাদের একটা লাইফ লাইন, ওদের ওখানে সৌদি আরামকো সবচেয়ে বড় ইনকাম, তেল রপ্তানি করে, সেটা যদি অচল হয়ে যায়, একদম অকার্যকর করে দেয়, একদম নিষ্ক্রিয় করে দেয়, তো সেটা তো একটা বিশাল ক্ষতির ব্যাপার। তো সেটা করে ইসরায়েল, আমি জানি না, আমি দেখি নাই, করতেই পারে, এটা যুক্তি আছে, এটা রাজনীতি, এটা খেলা, ক্ষমতার খেলা। সো এখন নাম দিচ্ছে ইরানের, আর কি, তোমরাও ইরানের উপর ঝাঁপাই পড়ো, আর আমরা মুসলমান তো মাশাল্লাহ সব ফেরেস্তা, সব ঐক্যবদ্ধ। মানে এটা অত্যন্ত লজ্জার বিষয়, পরিতাপ, পরিহাসের বিষয়। আমি তো সবসময় বলি, এই রাষ্ট্রে কি হলো, কি একটা বিপ্লব হলো, বলছে যে এই ছাত্র আন্দোলনে আমাদের কোনো দায় নাই। 17 বছর মুখে কুলু পাইটা বসেছিল, একটা কথা বলতে পারে নাই, তার নেত্রীকে কতটা বছর অকারণে জেলে ঢুকায় রাখলো, কিচ্ছু করতে পারে নাই, বাড়ির সামনে দিয়ে একটা ট্রাক সরাইতে পারে নাই। অথচ এই হাজার হাজার ছেলে মেয়ে জীবন দিল, পঙ্গু হলো, চোখ হারালো, কিন্তু তার কোনো স্বীকৃতি নাই, তারা দায় নিল না, তারাই ক্ষমতায়। তো কি বলবো আমি মুসলমানদের? কি বলবেন আমাকেই বা কি বলবেন? এই যে টুপি টাপি দিয়ে নুরানি চেহারা নিয়ে কথা বলতেছে, আর এক দল তো ওয়াজ করে কি মাখবেন, জায়তুনের তেল মাখবেন, চেহারা সুন্দর থাকবে, চুল কালো থাকবে, দিনদার বিবি পাবেন, আপনাকে সোহাগ করবে, আদর করবে। সে এদের তো হওয়া উচিত ছিল প্রত্যেকের জেনারেল, প্রত্যেকের হওয়া উচিত ছিল সেনাপতি, শাসক, অ্যাটলিস্ট সৈন্যবাহিনীর সদস্য, দেশ সেবায় নিয়োজিত করত। কারণ সমস্ত সাহাবী ছিল সেনাবাহিনীর সদস্য। নবী নিজে ছিলেন পৃথিবীর ইতিহাসে, আমি সবসময় বলতেছি, আই ফিল প্রাউড, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহসী, জননন্দিত, দূরদর্শী সেপাহশালার সেনাপতি। বলছি তো, কে আছে ওনার সামনে দাঁড়াবার মতন? আমাকে একজনে তুলে ধরেন যে না, ওই অমুক সেনাপতি, অমুক শাসক, অমুক রাজা, অমুক বাদশাহ ওনার চাইতে সাহসী ছিলেন, ওনার চাইতে দূরদর্শী ছিলেন, যিনি ইতিবাচক কাজ করছেন এই পৃথিবীর জন্য, মানুষের জন্য, মানব সমাজের জন্য। সেটা কোনো ধর্মের, পার্টিকুলারলি শুধু মুসলমানদের জন্য নয়। একটা অমানুষ পৃথিবীকে মানুষ করছেন, যার চলার পথকে পরিবর্তন করে দিচ্ছেন। যেতে ছিল উত্তরে, ফেরাই দিচ্ছেন দক্ষিণ দিকে। এটা ইউটার্ন হয়েছে একেবারে। সভ্যতার যতটুকু ছিটাফোটা আজকে দেখতে পাচ্ছি, এর বেশিরভাগই অবদান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু সেই মানুষগুলোই আজকে আবার উল্টা দিকে, উল্টা স্রোতে চলতে গেছে। এই যে মিডল ইস্টে একটা মুসলিম দেশে, আজকে বলেন তো ইরানের পক্ষে কে আছে? আছে কেউ? কোনো একটা মুসলিম দেশ আছে? সবাই বলতেছে যুদ্ধ লাগিল রে তাইনা নগরে, যুদ্ধ লাগিল রে, খুশি, যা মরে যা। কিন্তু ইরানের ইতিহাস তো 10,000 বছরের পুরাতন ইতিহাস। বলছি তো, চেঙ্গিস খান 1 কোটি 1.5 কোটি মানুষকে মেরে ফেলছে। তো আয়াতুল্লাহ 50 জন মারা গেছে, যা খবরে আসতেছে। এই সাদ্দামা কি করছে 8 বছর যুদ্ধ করে? তো এরা কি 10 কোটি মানুষ, 16-17 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা, এরা কি সব ছেড়ে দেবে? আঙ্গুল চুষবে? এত এত মিসাইল। যাই হোক, সো দেখেন, আমি বলছি কয়টা প্লেন ধ্বংস হয়েছে, কয়টা মিসাইল মারছে। ওরা হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, ও বাবল মানদেব ওইটা তো বন্ধ করে দিবে। ওই সোমালিয়ার ওই যারা আছে, অন্য অন্য দেশে যে আছে, প্রক্সি মরক্সি আছে, ওরা তো বলছে। ইউরোপে তেলের দাম অলরেডি 50% বেড়ে গেছে। 2 দিন পর শুনবেন যে 100% বেড়ে গেছে। যেটা ছিল $1 লিটার, এটা হয়ে গেছে $2 লিটার। আমেরিকার লোকদের যখন এই ঘাড়ে পড়বে, টাকা খরচ পড়বে, $10,000 খরচ হতে এখন তেলের খরচ হয় $20,000, তখন এই মানুষ রাস্তায় নামবে। এখনই তো বলতেছে, যে শুনলাম যে জেনারেল বলতেছে, একদম ওয়াশ দিছে। এগুলো কথা বলতে চাই না। যাই হোক, সো দেখেন, ওইটা আমার বলার বিষয় না। আমার বিষয় হলো যে একটা
অসম যুদ্ধ, একটা অযৌক্তিক বেআইনি যুদ্ধ, অন্যায় জুলুম, এই নিয়ে কথা বলা। ঠিক নবী ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একাত্মবাদী, ওনার বাবা বানাতেন মূর্তি, ছেলে বাবাকে এটা বুঝায় বলছে, প্রতিবাদ করছে, মূর্তি ভাঙছে, আপনারা জানেন, কুড়াল গলার মধ্যে ঝুলাই রাখছে। যাই হোক, শেষ পর্যন্ত এই নমরুদ তখন ছিল বাদশাহ, সেই নমরুদের দরবারে বিচার গেছে, নমরুদের সাথে বাগ বিতণ্ডা হয়েছে। নমরুদ তো আল্লাহ দাবি করছে, বাগ বিতণ্ডা তো বলছে, শেষ পর্যন্ত বলছে, তুমি যদি আল্লাহই হও তাহলে তুমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাও, আমার আল্লাহ তো পূব দিক থেকে উঠে পারে নাই। শেষ পর্যন্ত ওকে আগুনে পোড়ায় মারার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সে আগুন একে ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়ায় নাই, শীতল হয়ে গেছে, সুশীতল হয়ে গেছে, ফিরে আসছে সেখান থেকে। তারপরে একটা যুদ্ধের ময়দানে ফয়সালা হবে এরকম সিদ্ধান্ত হয়, নমরুদের বাহিনী আর ইব্রাহিমের বাহিনী, একটা নির্দিষ্ট মাঠে যুদ্ধের ময়দানে। সেদিন আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য এক মশার ঝাঁকে ঝাঁকে মশা পাঠাইছে। এতে আর যেটা বলে আর কি, আর শেষ পর্যন্ত সে মশার কামড়ে, আরে বাবা, মশার উৎপাত যদি আপনার যদি কোনো মশারি ফশারি না থাকে, আপনি টিকতে পারবেন? কেন ইমাজিন যদি কোটি কোটি মশা আমাকে নাকে মুখে আক্রমণ করে আইসা, সম্ভব? একটা মশা মশারির ভিতরে ঢুকে তাতেই মেজাজ খারাপ হয়ে যায়, এখান দিয়ে ঢোকে, ওইখান দিয়ে কান দিয়ে প্যান প্যান করে, কিরকম একটা বিশ্রী অবস্থা। আর সেখানে যদি কোটি কোটি মশা আইসা মানুষকে আক্রমণ করে, তো ওরা তো তলোয়ার মলোয়ার অ্যাটম বোম পারমাণবিক বোমা যা আছে, AK-47 বা কামান বন্দুক যাই থাকুক, এগুলো আর তখন কিছু করতে পারে? চালাবে কারা ওগুলোকে? সব মরছে। শেষ পর্যন্ত নমরুদও সেই মশার কামড়ে মারা গেছে, বাহাদুরি শেষ। এবং সেটা আবার খুব মর্মান্তিকভাবে মারা গেছে। মশা নাকের ভিতরে ঢুকছে, এখন নাক ব্যথা করতো, ওখানে বেশি কিটকিট করতো, তারপরে মাথায় ঘুষি ঘাসি মারলে, বাড়ি বড়ি মারলে একটু ভালো লাগতো, লোক দিয়া সেগুলো পিটাইতো, মারতো, অনেক অনেক কিচ্ছা কাহিনী। এর যদি সামান্যতম সত্য হয় তাহলে বুঝেন, জাস্ট ইউ ইমাজিন যে কি বিষয়টা কেমন ছিল। তারপরে বলতেছি, মুসা আলাইহিস সালামের ফেরাউনের সাথে কতটা অত্যাচারী করছে, কতটা মোনাফেকি, বলছে তোমরা যাও, কিন্তু পিছন থেকে আবার গিয়ে চেস করছে, শেষ পর্যন্ত পানিতে ডুবাই মারছে, আল্লাহ তাআলা সাগরে ডুবাই মারছে। আজও বিজ্ঞানীরা গবেষণা করতেছে যে এই মমি কিভাবে আসলো, এই পিরামিডেই বা কারা বানাইলো। এই যে ফেরাউনের মূর্তি নিয়ে ফ্রান্সে নিয়ে ডাক্তার মরিস বুকাইলি নিয়ে গবেষণা করতে কিন্তু মুসলমানই হয়ে গেল। সো বাবা, দেখার পালা। আমি তো বলছি আমি বলছি CNN তো বলছি, যা তা কমেন্টস তো করলে তো ওরা বন্ধ করে দেবে আমাকে, বা একটা খারাপ, আমি এটা চাই না। সো আমি নিজেও যেহেতু ভিডিও করি, সো বলছি 50 years war, it's a beautiful war, just kill ইরান। দেখি কি হয় আর কি, অপেক্ষায় থাকেন, আমিও অপেক্ষায় থাকলাম। দেখা যাক এই মনস্টার, এই একটা মাত্র মানুষ পৃথিবীর সব ইরানের বিপক্ষে, যেমন ওই একটা লোক, একটা 100 চক্ষুর একটা মনস্টারের বিপক্ষে কি হয়, এন্ড রেজাল্ট আমরা দেখতে চাই। আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুক, সবার শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।